শোনো গো, শীতকাল তো এসে গেল, আর এইবার তো ঠান্ডার সঙ্গে বৃষ্টিও হচ্ছে। বাড়ির ছাদের কি অবস্থা সেটা তো জানোই। হ্যাঁ স্বর্ণা, এইবার শীতটা জানি একটু বেশিই পড়বে। গায়ের সবাই বলাবলি করছে যে এইবার ঠান্ডার সঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিও হবে। ওরে বাবা, এমনটা হলে আমাদের কি হবে? ছাদের সাথে সাথে ঘরের জানলাগুলোও তো ভাঙা, ঠান্ডা বাতাস সোজা ঘরে ঢোকে। তুমি কিছু করো না। হ্যাঁ স্বর্ণা, আমি কিছু একটা করি। মালিকের কাছে গিয়ে দেখি, যদি উনি একটু সাহায্য করেন তবে আমি ঘরের ছাদ আর জানলাগুলো ঠিক করিয়ে নেব। ঠিক আছে? পরের দিন সকালে লক্ষণ মালিকের বাড়ির দিকে রওনা দিল। লক্ষণের মালিক মহেন্দ্র স্বভাবগতভাবে খুবই কঠোর ও নির্দয় ছিল। সে আগুন পোহাতে পোহাতে তার চাকরদের ওপর চেঁচাচ্ছে। মালিক, ঠান্ডা পড়েছে, কাল তো হালকা বৃষ্টিও হলো। আমার ঘরের ছাদ আর জানলা ভাঙা, এর ফলে ঘরে জল আর ঠান্ডা বাতাস ঢুকছে। যদি তাড়াতাড়ি ঠিক না করাই তবে এই শীতে আমাদের খুব কষ্ট হবে। আমি আর আমার স্ত্রী তো কোনো মতে কাটিয়ে দেব, কিন্তু আমার ছোট্ট ছেলে আছে, এত ঠান্ডায় ওই ভাঙা ঘরে সে থাকতে পারবে না। আরে লক্ষণ, তাতে আমি কি করতে পারি? আপনি যদি অল্প কিছু টাকা ধার দিতেন তবে আমি আমার কুড়ে ঘরটা মেরামত করে নিতাম। আমি দিন রাত কাজ করে আপনার ধার শোধ করে দেব মালিক। আরে তুই এমন কোনো কাজই করিসনি যে তোকে আমি ধার দেব। এখন আমার কাছে টাকা নেই, ঠান্ডার জন্য সব ব্যবসা বন্ধ, আর তুই কিনা টাকা চাইছিস? তোর লজ্জা বলতে কিছুই নেই। আর শোন, কাল থেকে কাজে আসিস না, তোর মতো মজুরের দরকার নেই আমার। আরে মালিক, আমি তো সাহায্যের আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি তো উল্টো আমার রোজগারটাই কেড়ে নিচ্ছেন। এমনটা করবেন না মালিক, করবেন না। আমি কোথায় যাব? লক্ষণ যতই অনুনয় বিনয় করুক না কেন, তার মালিক মহেন্দ্র তার একটা কথাও শুনল না। বেচারা লক্ষণ মন খারাপ করে সেখান থেকে ফিরে এলো। লক্ষণ সারা দিন এখানে ওখানে কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। সকালে স্বর্ণাকে বলে এসেছিল যে ছাদের ব্যবস্থা করবে, কিন্তু এখন তো কাজটাই চলে গেল। ঘর ঠিক করা তো দূর, খাবারেরও ব্যবস্থা করতে পারল না। লক্ষণ চায়ের দোকানের পাশে বসে এসব ভাবছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগল। হে উপরওয়ালা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমাকে এখনই বাড়ি পৌঁছতে হবে, না হলে স্বর্ণা একা কি করে সামলাবে? লক্ষণ তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। কিছু দূর যেতেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই ঈশ্বর, এ কি পরীক্ষা নিচ্ছ তুমি? আমাদের দুঃখ কি কম মনে হচ্ছিল যে তার ওপর এই অসময়ের বৃষ্টিও শুরু হলো? ধীরে ধীরে বৃষ্টি বাড়ল, চারদিকে শুধু জল আর জল, মনে হচ্ছে যেন সমুদ্র। লক্ষণের হেঁটে যাওয়াও কঠিন হয়ে গেল। সে একটা গাছের নিচে থামল এবং বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলো। হে ওপরওয়ালা, একদিকে এত ঠান্ডা, তার উপরে প্রবল বৃষ্টি। আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে, এত জলে হাঁটাও মুশকিল। আর বাড়িতে বেচারি স্বর্ণা একা চিন্তা করছে। লক্ষণ অনেকক্ষণ গাছের নিচে অপেক্ষা করল, কিন্তু বৃষ্টি থামার নামই নিল না। চল লক্ষণ, এই বৃষ্টির কোনো ভরসা নেই, থামুক বা না থামুক। এই বলে লক্ষণ সেই প্রবল বৃষ্টির মধ্যেই বাড়ির দিকে হাঁটতে শুরু করল। কিন্তু যা দেখল তাতে তার জ্ঞান উঠল। ঘরে জল ঢুকে গেছে, অর্ধেক দেওয়াল পর্যন্ত জল পৌঁছে গেছে। স্বর্ণা, তুমি ঠিক আছো তো? আর আমার বাবু ঠিক আছে? হ্যাঁ, আমরা দুজন ঠিক আছি। দেখো, আমি বাবুকে উঁচু খাটে বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ঘরের সব জল বাইরে বের করে দিতে হবে, না হলে যে দেখতে দেখতে পুরো ঘর জলে ভরে যাবে। হ্যাঁ স্বর্ণা, চলো তাড়াতাড়ি জলগুলো বের করে দিই। তারা দুজন বালতি ভরে ভরে ঘর থেকে জল বের করতে লাগলো, কিন্তু তারা যত জল বের করছিল তার চেয়ে দ্বিগুণ জল ঘরে ঢুকছিল।
বাবা, জল তো বাড়তেই যাচ্ছে, আমার খুব ভয় লাগছে। আরে বাবু, আমার সোনা, তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। স্বর্ণা তার ছেলেকে সান্ত্বনা দিল, কিন্তু এই সময় তারা আর কী বা করতে পারত। রাতের শেষ ভাগে বৃষ্টি থামল। তারা কোনো মতে সেই রাতটা কাটালো। পরের দিন সকালে লক্ষণ কিছু কাঠ আর খাবারের ব্যবস্থা করল, কারণ রাতের বৃষ্টিতে তাদের রেশনের সব জিনিস ভেসে গেছে। সেই কাঠ দিয়ে লক্ষণ আগুন জ্বালালো, তাতে ঠান্ডা থেকে তারা একটু আরাম পেল। বৃষ্টির এই খেলা আরও কিছুদিন চলল। রোজ স্বর্ণা আর লক্ষণকে ঘরের জল বের করতে হতো। ওগো, এভাবে আর কতদিন চলবে? রোজ বৃষ্টির জন্য ঘরটা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর কি করতে পারি স্বর্ণা, অন্য কোনো উপায় তো নেই। তারা দুজন কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ জোরে ঝড় এলো এবং বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে লক্ষণের সারা ঘর বৃষ্টিতে পুরোপুরি ভেঙে পড়ল। হে উপরবালা, হে কি হলো? আমাদের শেষ ভরসাটাও শেষ হয়ে গেল, আমাদের ঘরটাই ভেঙে গেল। আরে স্বর্ণা, ভাগ্য ভালো যে শুধু ঘরটাই ভেঙেছে। বাবু আর আমরা দুজন বাইরে ছিলাম, যদি ভিতরে থাকতাম তাহলে ভাবো কি হতো। এটা মনে রাখবে, ওপরওয়ালা যা করে সবসময় ভালোর জন্যই করে। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো। ওপরাওয়ালার লাখ লাখ শুক্রিয়া যে কোনো বিপদ ঘটেনি, কিন্তু এখন এই অবস্থায় বাবুকে নিয়ে আমরা কোথায় যাব? এত ঠান্ডা আর বৃষ্টিতে ভিজে যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব। ওগো, এখন শুধু আজ রাতের জন্য কোথাও একটু মাথা গোজার জায়গা পেলে সেটাই যথেষ্ট। কালকেরটা কাল দেখা যাবে। হ্যাঁ, আমাদের প্রতিবেশী মনোহর দাদা তোমার তো একদম প্রাণের বন্ধু। চলো ওর বাড়িতে যাই, নিশ্চয়ই কিছু হয়তো সাহায্য করবে। তাছাড়া ও তো তোমার খুব কাছের বন্ধু। হ্যাঁ, তুমি ঠিক বলেছ স্বর্ণা, মনোহর আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। বন্ধুত্বের কাজ তো এই বিপদেই আসে। তারা দুজন তার বাবুকে নিয়ে সেই প্রবল বৃষ্টির মধ্যেই মনোহরের বাড়ির দিকে হাঁটতে শুরু করল এবং দরজায় কড়া নাড়ল। আরে ভাই, এত জোরে বৃষ্টিতে এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? বসে বসে কথা না বলে গিয়ে দেখো তো কে এসেছে। আরে লক্ষণ, তুই পুরো পরিবার নিয়ে এই সময় এখানে? সব ঠিক আছে তো? আরে কিছুই ঠিক নেই মনোহর ভাই, প্রবল বৃষ্টির কারণে আমাদের ঘর ভেঙে পড়েছে। আমরা রাস্তায় এসে গেছি, বউ বাচ্চাকে নিয়ে কোথায় যাব তাই এখানে চলে এলাম। আজকের রাতটা কি আমরা তোমার ঘরে থাকতে পারি? দেখ ভাই লক্ষণ, বন্ধুত্ব নিজের জায়গায় ঠিক আছে, আমি তোকে রেখেও দিতাম, কিন্তু তোর বৌদি কখনো মানবে না। আর তাছাড়া পুরো পরিবারকে একসাথে মাফ করিস ভাই, আমি রাখতে পারবো না। তুই কি বলছিস মনোহর? আমিও তো সবসময় তোর ভালো মন্দের সময় পাশে ছিলাম, আর আজ যখন আমার উপর বিপদ এলো তখন তুই মুখ ফিরিয়ে নিচ্ছিস। এমনটা করিস না ভাই, শুধু এক রাতের তো ব্যাপার, আমার ছেলেটা না হলে অসুস্থ হয়ে যাবে। সব বুঝি লক্ষণ, কিন্তু আমি রাখতে পারবো না। তোমরা অন্য কোনো জায়গা দেখো। লক্ষণ আর কিছু বলতে পারার আগেই মনোহর ওখান থেকে ঘরে ঢুকে গেল। ওখানে মুড়ি আর পকোড়া রাখা আছে, খেয়ে নাও। আর বাইরে কে ছিল? আরে প্রিয়, ওর লক্ষণ আর তার পুরো পরিবার, ওদের ঘর ভেঙে গেছে, তাই এখানে থাকতে এসেছিল। আমি বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছি। আরে লক্ষণ তো তোমার ভালো বন্ধু, উনি আমাদের কতবার সাহায্য করেছেন। তুমি এটা একদম ঠিক করলে না। আরে আমি কি কোনো ধর্মশালা খুলে রেখেছি নাকি যে সবাইকে রাখবো? আর কেমন বন্ধু! এখন ওর কাছে না ঘর আছে না কিছু, তাহলে ও আমার কি কাজে আসবে? আমি ততক্ষণই বন্ধুত্ব রাখি যতক্ষণ সামনেওয়ালা থেকে কোনো লাভ হয়। উপরে একজন বসে সব দেখছে, ঠিক আছে? তাই একটু উপরালাকে ভয় করো গো। সময় পাল্টাতে দেরি হয় না। এমন না হয় যে তোমার এই বড় বড় কথা তোমার ওপরই ভারী হয়ে পড়ুক। আরে প্রিয়, এমন কিছু হয় না। এই নাও পকোড়া খাও।
দারুণ সুস্বাদু হয়েছে। একদিকে মনোহর বৃষ্টি উপভোগ করছিল, অন্যদিকে লক্ষণের পরিবার সেই প্রবল বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় ভিজছিল। তুমি তো বন্ধু বন্ধু বলে ওর জন্য প্রাণ দিতে, আর ও তো আমাদের এক রাত ঘরে থাকতেও দিল না। আরে স্বর্ণা, এটাই তো আসল কথা। খারাপ সময়ই বোঝা যায় কে আপন আর কে পর। কিন্তু মনোহরের কাছ থেকে এটা আশা করিনি। মা, আমার খুব ঠান্ডা লাগছে। স্বর্ণা বাবুয়ের কপাল ছুঁয়ে দেখল আর চিৎকার করে উঠল। ওগো, বাবুর তো খুব জ্বর, ঠান্ডায় কাঁপছে। এখন কি করব আমরা? তুমি কিছু করো। চলো গায়ের প্রধানের বাড়িতে গিয়ে দেখি, এখন একমাত্র তিনিই আমাদের সাহায্য করতে পারেন। হ্যাঁ হ্যাঁ স্বর্ণা, তাড়াতাড়ি চলু। তারা তিনজন কোনো মতে প্রধানের বাড়িতে পৌঁছালো এবং কড়া নাড়ল। হ্যাঁ রে লক্ষণ, বল কি হয়েছে? এত রাতে কেন কড়া নাড়ছিস? প্রধানজি, এই বৃষ্টিতে আমার পুরো ঘর ভেঙে গেছে। আমি ঘর থেকে, আমাকে সাহায্য করুন। আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে দিন। কেন রে ভাই, আমি কি তোদের ঠিকাদারি নিয়ে রেখেছি? তোরা না জানি কোত্থেকে মুখ তুলে চলে আসিস। প্রধানজি, আপনি তো গায়ের কর্তা ধর্তা। যদি খারাপ সময়ে আপনি আমাদের সাহায্য না করেন, তবে আর কে করবে? আমি প্রধান তো কি হয়েছে? আমার প্রাসাদ কি কোনো ধর্মশালা নাকি? তুই এখন চুপচাপ এখান থেকে যাবি, নাকি চাকর দিয়ে ধাক্কা মেরে বের করে দেব? গায়ের প্রধান তাদের একটি কথাও শুনলেন না এবং ধাক্কা মেরে তাদের প্রাসাদ থেকে বের করে দিলেন। সারা রাত তারা কখনো কোনো আত্মীয়ের তো কখনো বন্ধুর বাড়ির দরজা ধাক্কাতে থাকল, কিন্তু কেউ তাদের সাহায্য করল না। শেষে ক্লান্ত হয়ে তারা একটা গাছের নিচে গিয়ে বসে পড়ল। আজ লোকেরা দেখিয়ে দিল কেউ কারো আপন নয়। তুমি সাহস হারিও না গো, ওপরওয়ালা সব দেখছেন। তিনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। একদিন আমাদেরও দিন ফিরবে। আর যারা আজ আমাদের চোখ দেখালো, ওপরওয়ালা একদিন তাদের চোখ অবশ্যই নামিয়ে দেবেন। তারা রাতভর এভাবেই বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজেদের ভাগ্যকে দোষ দিতে থাকল। স্বর্ণা, তুমি এখানেই বাবুর সাথে গাছের নিচে থাকো। আমি কিছু খাবারের ব্যবস্থা করে আসছি। আচ্ছা গো, ঠিক আছে, তবে তাড়াতাড়ি এসো। সন্ধ্যার আগে লক্ষণ আগুন জ্বালানোর কাঠ, খাবারের জিনিস এবং বাবুর ওষুধের ব্যবস্থা করে ফিরে এলো। এখন বৃষ্টি থেমে গেছে, তাই তারা আরামে সেই গাছের নিচেই থাকতে শুরু করলো। একদিন সকালে লক্ষণের বন্ধু মনোহর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে ভাই লক্ষণ, তোর এত খারাপ দিন এলো যে এই ঠান্ডায় গাছের নিচে থাকতে হচ্ছে। ছি ছি ছি, তোকে দেখে আমার খুব খারাপ লাগছে। মনোহর ভাই, সময় সময়ের কথা। আজ তোমার সময়। তুমি আমাদের দেখে হাসো। একদিন ওপরবেলা আমাদেরও সময় আনবেন। রাস্তায় এসে গেছিস, তবু এত অহংকার? এমন কি হাতে পেয়েছিস? আচ্ছা ছাড়, তোর সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। চল চল, তুই এইভাবেই খুশি থাক। মনোহর ঠাট্টা করে চলে গেল। লক্ষণ আর স্বর্ণার চোখে জল এসে গেল। তুমি ওর কথা মনে নিও না, ঠিক আছে? তুমি নিজের আর বাবুর খেয়াল রাখো। আমি কোনো কাজ খুঁজে দেখি। লক্ষণ কাজের খোঁজে বেরিয়ে পড়ল এবং গায়ের অনেক জায়গায় খোঁজ করল, কিন্তু কাজ পেল না। স্বর্ণা আর বাবু আমার জন্য অপেক্ষা করছে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। লক্ষণ যখন ফিরে আসছিল, তখন দেখল গায়ের মোড়ে লোকেদের ভিড় জমেছে। আরে ভাই, কি ব্যাপার? এত লোক কেন এখানে? ভাই, ওই যে বিকানেরের ধনী মাণিক্য শেঠ আছেন না, তিনি গরিবদের মধ্যে ঠান্ডার জন্য খাবার আর কম্বল বিলি করছেন। যাও যাও, তুমিও নিয়ে নাও। এই কথা শুনে লক্ষণের শরীরে যেন নতুন প্রাণ এলো। সে ঝটপট লাইনে দাঁড়ালো
এবং শেঠের কাছ থেকে খাবারের প্যাকেট আর কম্বল পেল। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। উপরওয়ালা আপনার ভালো করুক শেঠজি, আপনি একজন গরিবের সাহায্য করলেন। সে কম্বল নিয়ে দ্রুত তার স্ত্রী ও ছেলের কাছে ছুটে গেল। আরে তুমি এসে গেছো? আর এই নতুন কম্বল কোথা থেকে আনলে? স্বর্ণা, ওই যে বিকানেরের ধনী শেঠ মানিক্য আছেন না, তিনি গায়ে গরিবদের মধ্যে কম্বল আর খাবার বিলি করছিলেন, তাই আমিও একটা নিয়ে এলাম। হ্যাঁ বাবা, ঠিক করেছো তুমি। এখন তোমার আর ঠান্ডা লাগবে না। হ্যাঁ গো, বাবু একদম ঠিক বলছে। এই ঠান্ডায় এই কম্বলে তোমার কিছুটা আরাম হবে। লক্ষণ আর স্বর্ণা নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই তাদের কাছে একজন বুড়ো মানুষ এলেন। বাবা, আমি 2 দিন ধরে না খেয়ে আছি, কিছু খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয় বাবা, আসুন বসুন। লক্ষণকে শেঠজির কাছ থেকে যে অল্প খাবারটুকু মিলেছিল, নিজের আর পরিবারের চিন্তা না করে সে সেই খাবার সেই বুড়ো মানুষটিকে দিয়ে দিল। বাবা, তোমার অনেক অনেক ধন্যবাদ। এই শীতে তুমি এই গরিবকে খেতে দিলে। আজকাল কেউ এমন করে না। কিন্তু বাবা, এটা বলো, তোমরা সবাই এত ঠান্ডায় রাস্তার ধারে কেন থাকছো? লক্ষণ সেই বুড়ো মানুষটিকে তার সাথে ঘটে যাওয়া সব কথা জানালো। আরে বাবা, তোমার সাথে তো খুব খারাপ হয়েছে, মাফ করে দিও। আমি তো তোমার সব খাবারও খেয়ে নিলাম। এখন এত ঠান্ডায় তোমরা কি খাবে? আরে বাবা, কোনো চিন্তা নেই, সাহায্য করা তো আমাদের কর্তব্য। বাবা, আমি আজ পর্যন্ত তোমার মতো নিঃস্বার্থ মানুষ দেখিনি। তুমি নিজের আর পরিবারের চিন্তা না করে আমাকে খাবার দিলে। আমার কাছে তোমাকে দেওয়ার মতো বেশি কিছু নেই। এই বলে সেই বুড়ো মানুষটি তার ঝোলা থেকে একটি পোটলা বের করে লক্ষণকে দিয়ে বললেন, বাবা, তুমি হৃদয়ের দিক থেকে খুব ভালো মানুষ। এই নাও, আমার তরফ থেকে একটা ছোট উপহার। আর এই গরিবের আশীর্বাদ রইল, তুমি যে জিনিসটা ছুঁয়ে দেবে সেটা লোহার থেকেও মজবুত হয়ে যাবে। এই কথা বলে সেই বুড়ো মানুষটি সেখান থেকে চলে গেলেন। কি মনে হয় স্বর্ণা, এই পুঁটলিতে কি থাকতে পারে? সেই বুড়ো বাবা তো দেখতে খুব গরিব লাগছিলেন, উনি আবার আমাদের কী বা দিতে পারেন? খোলো, তাহলেই জানা যাবে। এরপর লক্ষণ আর স্বর্ণা পুটলিটা খুলে দেখল, তার ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা। লক্ষণ আর স্বর্ণার আনন্দের সীমা ছিল না। ওরে বাবা, এতগুলো সোনার টাকা! হ্যাঁ বাবু, আমার মনে হয় সেই বুড়ো বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না। হ্যাঁ গো, ঠিক বলেছ। মনে হচ্ছে উপরওয়ালা আমাদের কথা শুনেছেন। এখন আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। লক্ষণ সেই সোনার মুদ্রাগুলো বিক্রি করে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করে নিল। এখন ঠান্ডা আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তার একটা ধালো ঘর ছিল। সে নিজের একটা ছোট ব্যবসাও শুরু করল, যার ফলে গায়ের কিছু গরিব মানুষেরও রোজগার হল। কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। হাওয়ার সঙ্গে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগল, আর দেখতে দেখতে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল। উপরওয়ালার কাছে লাখ এখনই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের মাথার ওপর ছাদ আছে। তারা তিনজন আজ খুব খুশি ছিল। অন্যদিকে গায়ে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। চারদিকে শুধু জল আর জল। সবার ঘর ভেঙে জলে ভেসে যাচ্ছিল। শেঠ মহেন্দ্রের বাড়ি, যেটা গায়ের মধ্যে সবচেয়ে মজবুত ছিল, সেটাও এই বৃষ্টিতে ভেঙে পড়ল। আমার এত মজবুত প্রাসাদ ছিল, সেটাও ভেঙে গেল। হে ওপরওয়ালা, এ কেমন অভিশাপ! তখন সেখানে একজন দৌড়ে এলো। আরে সবাই বক্ষণের বাড়িতে চলো রে, এখন কেবল ওর ঘরটাই বেঁচে আছে। তাড়াতাড়ি চলো, না হলে আমরা সবাই এখানে ডুবে মরে যাব। চলো চলো চলো। সবাই একসাথে লক্ষ্মণের বাড়িতে পৌঁছালো। তারা দেখে অবাক হয়ে গেল, গায়ের সবচেয়ে মজবুত বাড়িগুলো ভেঙে পড়েছে, কিন্তু লক্ষ্মণের ঘর এখনো
এই ভয়ঙ্কর বৃষ্টি আর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লক্ষণ তাদের সবাইকে নিজের ঘরে আশ্রয় দিল। তারা সবাই আজ খুব লজ্জিত ছিল, কারণ তাদের মধ্যে কেউই লক্ষণের খারাপ সময় তার পাশে দাঁড়ায়নি। আমাকে মাফ করে দাও লক্ষণ ভাই, আমি খারাপ সময় তোমার সাহায্য করিনি। আমি জানি যে আমরা মাফের যোগ্য নয়, কিন্তু তুমি না আমাদের ওপর দয়া করলে আমরা কোথায় যাব বলো? একটু দয়া করো। মাফ করে দাও লক্ষণ ভাই। লক্ষণ ভাই, মাফ কইরেন। আমাদের মাফ করে দিন লক্ষণ ভাই, রাগ ভাঙান। সবাই লক্ষণের কাছে মাপ চাইল। তারা লক্ষণের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তবুও লক্ষণ তাদের সবাইকে মাফ করে দিল, কারণ সে খুব ভালো মনের মানুষ ছিল। কোনো ব্যাপার না, আমি আপনাদের সবাইকে মাফ করে দিলাম, কিন্তু কখনো কোনো গরিব আর অসহায় মানুষের সাথে এমনটা করবেন না, কারণ ওপরওয়ালা সব দেখেন। বন্ধুরা, মনে আছে তো আমাদের আগের ভিডিওতে আমরা একটি মজার ধাঁধা দিয়েছিলাম আর বলেছিলাম যে এই ধাঁধার সঠিক উত্তর দেবে তাকে আমরা পরের ভিডিওতে বিজয়ী করব। আর অবাক করার মতো ব্যাপার হলো, তোমাদের মধ্যে 15 জনই সঠিক উত্তর বলেছ। হ্যাঁ, ঠিকই শুনেছ, সবাই ঠিক বলেছ। তাই আজকের বিজয়ী একজন নয়, বরং সবার নামই আমরা বিজয়ী হিসাবে ঘোষণা করছি। এসো দেখেনি সেই 14 জন বিজয়ীর নাম। অনন্তা, রাজেশ, গল্পমাত, আরোহী, নিন্টু, নাসরিন, অভি, জাহেদা, রহিম, শারিফা, হীরা, অর্পণ, সরস্বতী, সাদিয়া, অনিকা। তোমরা সবাই দারুণ, প্রত্যেকের উত্তর একদম পারফেক্ট। তোমরা আজকের বিজয়ী। এবার তোমাদের জন্য থাকলো নতুন এক সহজ কিন্তু মজার ধাঁধা। একটা ঘরে 4টি কোণা আছে। প্রতিটি কোণায় একটি করে বিড়াল বসে আছে। প্রতি বিড়ালের সামনে 3টি করে বিড়াল দেখা যাচ্ছে। ঘরে মোট কটি বিড়াল আছে? উত্তরটা কমেন্টে জানিয়ে দিও, আর ছোট্ট করে ব্যাখ্যা করে দেবে কেমন, যে মোট কোটি বিড়াল আছে। আর এবারও যে সঠিক বলবে সবাই পাবে বিজয়ী স্থান। আর পরের ভিডিও যাতে মিস না হয়, তাই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে আরও সুন্দর গল্প আসতে চলেছে। তাই এখনই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।